2 বছর আগে একাদশে ভর্তি হয়েছিল প্রায় 15 লাখ শিক্ষার্থী, কিন্তু এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন মাত্র 9 লাখ, অর্থাৎ প্রায় 36% নিয়মিত শিক্ষার্থী পরীক্ষার বাইরে। কিন্তু কেন বাড়ছে এই ঝরে পড়া? দায় কার আর কিভাবে ফিরবে শিক্ষার্থীদের আস্থা? এসব নিয়ে আজকের আলোচনা। আর এই আলোচনায় সাথে আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হাসনাত আলী এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি সংবাদ সংযোগে। আপনারাও নিশ্চয়ই সারাদিনের খবর দেখেছেন যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং সারাদিন শান্তিপূর্ণভাবেই পরীক্ষা হয়েছে, কড়া নিরাপত্তা ছিল, শান্তিপূর্ণ পরিবেশও ছিল। কিন্তু একটি বিষয় আসলে সবার নজরে এসেছে, সেটি হচ্ছে প্রায় 5.5 লাখ নিয়মিত শিক্ষার্থী এবছর পরীক্ষায় অংশগ্রহণ করছে না। এই যে এত বড় একটি সংখ্যা, 36% শিক্ষার্থী পরীক্ষা অংশ না নেয়, এটা কি শুধুই পরিসংখ্যান নাকি দেশের শিক্ষা ব্যবস্থার জন্য একটি কড়া সতর্কবার্তা? কি মনে করছেন জানতে চাইবো ডক্টর হাসনাত আলী আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সংশ্লিষ্টদেরকে, যারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এইচএসসি পরীক্ষাটা শুরু করতে পেরেছেন সকল সংখ্যা কাটিয়ে। আপনি যে তথ্যটা বলছেন সেই তথ্যে যাওয়ার আগে আমি দুটি বিষয় একটু বলতে চাই, কারণ আপনার নিউজের মধ্যে দেখছিলাম যে এই অভিন্ন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ নিয়ে এক ধরনের প্রতিক্রিয়া, আলোচনা এগুলা সমাজে বিদ্যমান। আমি দুটি দিক থেকে এই আলোচনাটা করে আপনার উত্তরে আমি আসবো। সেটা প্রথমত ছাত্রদের পক্ষ থেকে সবচেয়ে মজার ঘটনা হলো যে আমার নিজের ছোট সন্তান, সে রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল থেকে এবার পরীক্ষা দিচ্ছে। আমি সচরাচর কখনোই আমার সন্তানদেরকে আমি জিজ্ঞেস করি না কেমন পরীক্ষা দিল। এবার আমি পরীক্ষার পরে তাকে যখন জিজ্ঞেস করলাম যে আসলে কেমন হলো তোমার, তো ও যে জিনিসটা বলার চেষ্টা করলো যে বাবা, আমরা তো একটা নির্দিষ্ট বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন দেখে অভ্যস্ত, যে দীর্ঘদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পড়ি তখন আমাদের শ্রেণীকক্ষে বা আমাদের লেখাপড়ায় আমাদের ধরন থাকে যে বিগত দিনে রাজশাহী শিক্ষা বোর্ডে কেমন প্রশ্নটা হয়েছিল, সেই ধরনের সাথে এবারের প্যাটার্নটা একেবারে ভিন্ন। এবং এবং কিছুটা যে কে এক আমার ছাত্র সন্তান বলছিল যে এমসিকিউটা একটু অন্য রকমের, ঠিক একই কথা কিন্তু আমি আমার সন্তানের কাছ থেকেও পেয়েছি। তবে তারপরেও আমি একটা জিনিস খুবই আশাবাদী যে দেশের শিক্ষা ব্যবস্থা একরকম, মন্ত্রণালয় একরকম, তাহলে বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকমের পরীক্ষা হবে কেন? এই বিভিন্ন বোর্ডে বিভিন্ন পরীক্ষা হওয়ার কারণে আমরা বিগত দিনে দেখেছি যে জিপিএ 5 পাওয়ার একটা অগ্রহণযোগ্য প্রতিযোগিতা বোর্ডের মধ্যে। আমরা এমনও অভিযোগ শুনতাম যে শিক্ষা মন্ত্রণালয় থেকে বোর্ডের চেয়ারম্যান থেকে ডেকে নিয়ে বলা হতো যে আপনার বোর্ড কেন ঢাকা বোর্ড ভালো করে, আপনার বোর্ড কেন খারাপ করে। এবং এই চেয়ারম্যান গুলা তখন তাদের চেয়ার টিকা রাখার জন্য বা কন্ট্রোলাররা চেয়ার টিকা রাখার জন্য প্রধান পরীক্ষককে কখনো কখনো অভিযোগ আমরা শুনতাম যে তাদেরকে ডেকে বলা হতো যে এবার কিন্তু রেজাল্ট ভালো করতে হবে, এবং তারা সেখানে অনৈতিক একটা প্র্যাকটিসের মধ্যে ছিল। সেই জায়গা থেকে যখন এই বোর্ডের মধ্যে একটা অসম প্রতিযোগিতা ছিল এবং অসম একটা অগ্রহণযোগ্য প্র্যাকটিস ছিল, এই অভিন্ন নীতিমালার কারণে অন্তত বোর্ডের চেয়ারম্যান, কন্ট্রোলার বা বোর্ড সংশ্লিষ্ট বা যারা খাতা মূল্যায়ন করবে তাদেরকে এই অগ্রহণযোগ্য একটি প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে না। এই জন্য শিক্ষা মন্ত্রণালয় কিন্তু সাধুবাদ পেতেই পারে, এবং আমি শিক্ষা মন্ত্রণালয়কে সাধুবাদ জানাচ্ছি যে দেশ এক, প্রশাসন এক, শিক্ষা মন্ত্রণালয় এক, কারিকুলাম এক, সিলেবাস এক, তাহলে কেন এই শিক্ষা বোর্ডগুলোতে আলাদা আলাদা পরীক্ষা হবে? এটি একটি ভালো দিক। আর আপনি যে বিষয়টা আপনি বলছেন যে সেটি হলো যে কেন এত শিক্ষার্থী ঝরে গেল, এটি বোধহয় চিত্রটা এরকম না। চিত্রটা হলো এরকম যে ছাত্র এনরোলমেন্ট হয়েছিল বোধহয় আপনার যে সংখ্যাটা আপনি বললেন 11 লক্ষ প্লাস, পরীক্ষা দিয়েছে 9 লক্ষ প্লাস। এই 5 লাখ পরীক্ষা দিচ্ছে না, 9 লাখ প্লাস পরীক্ষা দিচ্ছে। এটি হলো যে ভর্তি হওয়া আর পরীক্ষায় ফর্ম পূরণ করার মাঝখানের কিন্তু একটা চিত্র। দেখেন আমাদের দেশের নারী শিক্ষার্থী কিন্তু পুরুষের চেয়ে বেশি, এবং এবারও কিন্তু নারী শিক্ষার্থী কিন্তু পুরুষদের চেয়ে, ছেলেদের চেয়ে বেশি পরীক্ষা দিচ্ছে। তাহলে এই যে গ্রাম অঞ্চলে যে সমস্ত মেয়েরা ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়, এই এই ইন বিটুইন দিস 2 ইয়ার্স, এই তারা করে কি ডিউরিং দিস 2 ইয়ার্স তাদের অনেকেরই কিন্তু বিয়ে হয়ে যায় গ্রামে, এবং তাদের এই শিক্ষা জীবন শেষ করতে পারে না। আবার যারা গ্রামের অতি দরিদ্র, তারা এই স্কুল বা কলেজে ভর্তি হলেও তারা বিভিন্ন কি বলবো যে কর্মমুখী জায়গায় তাদের আত্মনিয়োগ করে, এবং তাদের এই শিক্ষা কন্টিনিউ করা সম্ভব হয় না। তবে এটি 36% যেহেতু, আমি অনুরোধ করব যে সরকার এই বিষয়টি খতিয়ে দেখবেন, এবং কেন এই 36% শিক্ষার্থী ভর্তি হলো। আমি পরীক্ষার তথ্য কিন্তু এটি নয়, ফর্ম ফিল আপ করা আর পরীক্ষার্থী কত এই তথ্যটা যদি বলতেন সেটা হতো অ্যাকুরেট তথ্য। আপনি ভর্তি এবং পরীক্ষার্থীর মধ্যে বললেন মাঝখানে 2 বছর যে তারা গেল, এবং তাদের এই বাল্য বিবাহ বা দারিদ্রতা বা অন্য বা কর্ম চেঞ্জ করা, কেউ বিদেশে কর্ম
কর্মসংস্থানের জন্য যাওয়া, এই বিষয়গুলো এগুলো থাকতে পারে। কিন্তু তারপরেও এই এনরোলমেন্ট হওয়ার পরে এই 36% কেন ঝরে পড়লো, এই বাল্য বিবাহ রোধ করা যায় কিনা সেটা দেখতে হবে। যদি জি, তথ্য এরকম হয়, আমি এই শিক্ষা বিষয়টা আপনার মন্ত্রণালয় কথা নিশ্চয়ই ধরেই করবে। আসলে জানতে চাই যে শিক্ষার্থীরা আসলে কোথায় হারিয়ে গেল? এই দারিদ্র্য, বাল্যবিবাহ নাকি শিক্ষার প্রতি অনীহা? এবং আমরা কিন্তু এই পরিসংখ্যানে আপনি বলছিলেন যে নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকে প্রতি বছরই। কিন্তু এই পরিসংখ্যানে কিন্তু উল্লেখ করা নেই যে নারী শিক্ষার্থী কমে গেছে না পুরুষ শিক্ষার্থী। সেক্ষেত্রে আসলে এই শিক্ষার্থীর কমে যাওয়ার পিছনের সবচেয়ে বড় কারণটা কি? অধ্যক্ষ মোহাম্মদ আরিফুর রহমান বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে কোভিড-19 এর পরের থেকে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি একটু অনীহা সৃষ্টি হয়েছে। আর ডিভাইস এডিক্টেড হওয়ার কারণে শিক্ষার্থীরা দেখা যাচ্ছে রাত জাগে এবং রাত জেগে সকালে ক্লাস করতে পারে না। আমি আমার প্রতিষ্ঠানে দেখেছি যখন শিক্ষার্থী সকালে ক্লাসে আসতে পারতো না, আমি প্যারেন্টসদেরকে ডাকতাম, ডেকে বলতাম যে কেন শিক্ষার্থী ক্লাসে আসতে পারে না, এবং সে অনেক রাত জাগে এবং তার ডিভাইস তার থেকে সরানো যাচ্ছে না। এই সমস্যাগুলো তারা আমাকে অবহিত করেছে, এবং আমি যখন বলেছি ক্লাস করতে হবে নিয়মিত, তখন দেখা যাচ্ছে অনেক প্যারেন্টস এসে বলে যাচ্ছে না, আমি আমার সন্তানকে সকালে ক্লাসের জন্য আমি রাখতে পারছি না। এটা একটা কারণ আমরা দেখেছি, এটা সাম্প্রতিককালে এটা হয়েছে। আর আরেকটা বিষয় হলো যে আমাদের এখানে ধরে নির্বাচনী পরীক্ষা হয়, নির্বাচনী পরীক্ষার কারণেও যেহেতু এসএসসি এবং এইচএসসি সিলেবাসের সাথে কিন্তু অনেক বিরাট একটা ফারাক রয়েছে, অনেক বড় ব্যবধান রয়েছে, যার কারণে এসএসসি পাশ করার পরেও এসএসসি তে এসে অনেক শিক্ষার্থী এই সিলেবাসটা কভার করতে পারে না, এবং বিশেষ করে একটু পিছিয়ে যারা আছে তাদের জন্য একটু কঠিন হয়ে দাঁড়ায়, এবং নির্বাচনী পরীক্ষায় অনেক সময় তারা উত্তীর্ণ হতে পারে না। এবং স্যার যেটা বলেছেন যে বাল্যবিবাহ একটা কারণ রয়েছে, দারিদ্রতা একটা কারণ রয়েছে, এবং এসএসসি পাশ করার পরে অনেকে পারিবারিক কারণে কর্মক্ষেত্রে অথবা দেশের বাহিরে চলে যায় পরিবারের উপার্জনের কারণে। এবং দেখা গেছে যে বিগত বছরগুলোর তুলনায় এই হারটা পর্যায়ক্রমে বাড়তে আছে। গত বছর 29% ছিল, এই বছর 7% বেড়ে 36% হয়েছে। তো আর্থিক পারিবারিক সমস্যা, দারিদ্রতা এবং পড়াশোনার প্রতি অনীহা, এবং দেখা গেছে যে পরিবারের আয়ের উৎস এবং এসএসসি এবং এসএসসি সিলেবাস, এই সমস্ত কারণে মূলত আমরা দেখছি যে শিক্ষার্থী এই পরীক্ষা অংশগ্রহণ না করার প্রবণতাটা বেড়ে যাচ্ছে। তবে এটা আমাদের অনুমান, তবে এটা নিয়ে যদি সঠিকভাবে একটা গবেষণা চালানো হয় তাহলে সঠিক তথ্যটা হয়তো বের হয়ে আসবে, এবং সেই অনুযায়ী সরকারও কি ধরনের পদক্ষেপ নিলে এখান থেকে বের হয়ে আসা যায় সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে। জি, আপনাদের দুজনের কথা ধরেই যদি আগাই, আপনারা বলছিলেন যে দেশের বাইরে চলে যাওয়ার একটি প্রবণতা রয়েছে এবং শিক্ষিত বেকারের সংখ্যাও দিন দিন বাড়ছে। তাহলে কি এই প্রসঙ্গটি চলে আসে না যে দেশীয় শিক্ষা ব্যবস্থার উপরে আসলে শিক্ষার্থীরা আস্থা হারাচ্ছে? কি মনে করছেন? হাসনাত আব্দুল্লাহ জানাবেন, হাসনাত আলী, ডক্টর হাসনাত আলী জানাবেন। না, আমি এমনটি মনে করি না যে শিক্ষা কমে যাচ্ছে। বরং বিষয়টি হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থার সার্বিক বিষয় নিয়ে আমাদেরকে ভাবতে হবে। ভাবাটা হলো এরকম যে শিক্ষা এমন ভাবে হওয়া উচিত যেন সেটা সার্টিফিকেট নির্ভর না হয় বা কাগজের একটি সনদের নির্ভর যেন না হয়, বরং এমন শিক্ষা ব্যবস্থা আমাদের ইন্ট্রোডিউস করা উচিত যার মধ্য দিয়ে ছাত্ররা তাদের আনন্দ খুঁজে পাবে, তাদের বিনোদন খুঁজে পাবে, এবং তাদের ক্লাসরুমটাকে একটা বিনোদনের জায়গা হিসেবে যদি আমরা পরিণত করতে পারি, যেমন মাননীয় প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার তাদের শিক্ষা ইয়েতে বলেছেন যে এডুকেশন উইথ হ্যাপিনেস বা এডুকেশন উইথ ফান, এডুকেশন উইথ স্পোর্টস, এই বিষয়গুলো যদি অতি বেশি করে ইন্ট্রোডিউস করা যায়, ছাত্ররা কিন্তু সেই জায়গায় আনন্দ খুঁজে পাবে। আমি মিস্টার আরিফুল হক সাহেবের কথার সূত্র ধরে বলি যে দেখেন, অনেক উন্নত দেশে শিক্ষার্থীদের প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বিধি নিষেধ আরোপ করা আছে। বোধহয় বাংলাদেশই একমাত্র একটা অদ্ভুত দেশ যে যেখানে আমার সন্তানরা যে অ্যাপসটা দেখতে পারে, পাশের ঘরে আমি সেই অ্যাপসটা দেখতে পারি, আমার মেয়েটা যে অ্যাপস দেখে আমার সন্তানটা সেই অ্যাপসই দেখে। আমি আজকে অনুরোধ করব যে এই প্রযুক্তির জগতে প্রযুক্তি আমাদের লাগবে, তো প্রযুক্তির ভালো ব্যবহারগুলো সন্তানরা দেখুক। যে সমস্ত প্রযুক্তির মাধ্যমে আমি অনলাইন জুয়ার কথা বলি, অনলাইন গেমের কথা বলি, বা অনলাইন আরো যে সমস্ত অপকর্ম যেগুলো হয়, বা কিছু কিছু সাইট আছে যেগুলো অনলি ফর অ্যাডাল্ট বা অন্যান্য জিনিসগুলো, এগুলো কিন্তু সবার জন্য ওপেন, এবং এটি বাস্তবতা, শুধু স্কুলে নয়। ইউনিভার্সিটিতেও আমরা শিক্ষকতা করতে যা দেখি যে সকালবেলা ছাত্ররা যখন সকাল মর্নিং এ ক্লাস থাকে আসতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা করলে ঘুমাইছে কবে, প্রায় 3টা পর্যন্ত, কি করলা, বলে ফেসবুকিং করেছি। তা আমার মনে হয় ছাত্রদের ক্ষেত্রে সরকার ভেবে দেখতে পারে, এই যুব সমাজ তো আমাদের সবচেয়ে বড় সম্পদ, এবং আমাদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হবে যে যুব সমাজকে কর্মক্ষম করা, যুব সমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তোলা। সেটা যদি না হয় এই সমাজ কিন্তু ধ্বংস হয়ে যাবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করা যাবে না, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করা যাবে না। তো সেই জায়গায় আমার সুস্পষ্ট প্রস্তাব যে অন্তত এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা, যে একজন শিক্ষার্থী যদি ফেসবুক বা
টুইটার বা হোয়াটসঅ্যাপ বা অন্যান্য অ্যাপসে যেতে চায়, তাহলে যেগুলো অপ্রয়োজনীয় অ্যাপস সেগুলো একেবারেই বাংলাদেশে বন্ধ করে দেওয়া উচিত। কোনো দরকার নেই এগুলো দেখার। এবং অনেক উন্নত বিশ্বে এই অ্যাপসগুলো ব্যবহার নিষিদ্ধ, বাংলাদেশে আমার সন্তানদের জন্য এগুলো নিষিদ্ধ হবে না কেন? এটি একটি দিক। 2 নম্বর কথা, ছাত্ররা যখন ফেসবুক বা টুইটার বা এটা করবে, তখন তাদের জন্য ইউনিভার্সিটির ন্যাশনাল আইডি কার্ড যেরকম আছে এরকম আইডি কার্ড দেখিয়ে তারা যেন সেখানে করে, এবং করার ইভেন ছাত্রদের জন্য স্টুডেন্ট সিমও ব্যবহার করা যেতে পারে, যে স্টুডেন্ট সিম রাত 12টার পরে আর ওয়ার্ক করবে না বা ফাংশনিং করবে না। আর একটা স্টুডেন্ট যেন কোনোভাবেই এই স্টুডেন্ট সিম ছাড়া অন্য কোনো সিম ব্যবহার করতে না পারে, সেটাও যদি রাষ্ট্র চিন্তা করে, তাহলে কিন্তু ছাত্রদেরকে এই প্রযুক্তির আসক্তি থেকে রক্ষা করে আমরা তাদেরকে কিন্তু শিক্ষামুখী করতে পারি, আমরা তাদের খেলার মাঠমুখী করতে পারি, আমরা সামাজিক কর্মকাণ্ডমুখী করতে পারি, এবং এডুকেশন উইথ হ্যাপিনেস এই বিষয়টা ইনশিওর করতে পারি। আমি সরকারকে করজোড়ে কিন্তু নিবেদন করব, ডক্টর হাসনাত আলী, প্রযুক্তির মাধ্যমে তো শিক্ষার্থীরা নতুন নতুন অনেক বিষয় শিখছে, ও সেই বিষয়গুলি আপনি কিভাবে দেখেন? আমি কিন্তু সেটি বলিনি, আপনাকে বলেছি প্রযুক্তির যে ভালো দিক সেটা আমরা করব, কিন্তু প্রযুক্তির এই অনলাইন জুয়া তো আমার ছাত্রের জন্য ওপেন থাকার দরকার নাই। আমার অনলাইন অ্যাডাল্টস অ্যাপস যেগুলো সেগুলো তো আমার দরকার নাই। আমার এই রাত 12টা 1টা পর্যন্ত ফেসবুকিং করা তো আমার সন্তানের জন্য দরকার নাই। তার যতটুকু প্রয়োজন ততটুকু সে ইউজ করুক, এবং রাত 11টা বা 12টার পরে আমার সন্তানের জন্য দেখেন, আপনাকে একটা কথা বলি, আপনি এক সময় ডিজুস বা কি নামে একটা সিম ছিল, রাত 12টার পরে ফ্রি চালানো হতো। যুব সমাজ তো তখনই ধ্বংস হয়ে গেছে। আপনি কেন, আপনি ফ্রি যদি সার্ভিস দেন, আপনি ব্যবসায়ীদেরকে দেন, আপনি যারা ওই যে আমাদের কি করে কয় অনলাইনে বিজনেস করে তাদেরকে দেন, কিন্তু আপনি ছাত্রদেরকে সব অ্যাপসের তো দরকার নেই। আপনি এডুকেশনাল অ্যাপস গুলো খুলে দেন না কেন? কিন্তু যে অ্যাপস গুলো আমার যুব সমাজের চরিত্র নষ্ট করছে, মাদকাসক্ত করছে, অনলাইন জুয়ার মাধ্যমে পরিবারগুলোকে ধ্বংস করছে, এটা তো বাস্তবতা, আজকের বাস্তবতা। এবং অ্যাডাল্ট অ্যাপস গুলো ওপেন সবার জন্য বাংলাদেশে উন্মুক্ত, সেগুলো আপনি বন্ধ করেন না ছাত্রদের জন্য। এবং আপনি শিক্ষার্থীদেরকে যদি স্কুল বা কলেজের আইডেন্টিটি কার্ড দিয়ে, যদি আইডি কার্ড দিয়ে যদি এই অ্যাপসটি খোলার যদি ব্যবস্থা করেন, তাহলে দেখেন, আজকে আমি ড্রাইভিং লাইসেন্স করতে গেছিলাম, আমাকে কিন্তু আমার একটা আইডি কার্ড ইউজ করতে হয়েছে, আমি 18 বছর কিনা, আমি স্থায়ী বাসিন্দা কিনা, তারপরে কিন্তু সেটা আমাকে দেওয়া হচ্ছে। তাহলে আমার সন্তান ফেসবুক ইউজ করবে, বা আমার সন্তান অবারিতভাবে এই ভার্চুয়াল জগতের খারাপ দিকগুলা চোখের সামনে দেখবে, জি, যেটি দেখার কথা নয়। আপনি বলছিলেন যে কিভাবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরো আগ্রহী করে তোলা যায়, কিন্তু সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ কি হতে পারে? মোহাম্মদ আরিফুর রহমান। আমি মনে করি যে আসলে পৃথিবীটা যেভাবে এগিয়ে যাচ্ছে আমাদের তার সাথে তাল মিলাতেই হবে। এখন প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে, আমরা এটার সাথে তাল মিলাতে হবে। যদি আমরা এটার সাথে তাল না মিলে তাহলে পিছিয়ে যেতে হবে। তাহলে আমাদের যে ব্যারিয়ার গুলো রয়েছে, যে আমাদের শিক্ষার্থীরা যে ডিভাইসে এডিক্টেড হয়ে যাচ্ছে, এই কারণে কিছু কিছু শিক্ষার্থী পিছিয়ে যাচ্ছে। আবার স্যার যে কথা বলেছেন যে প্রযুক্তির কারণে, বা আপনারা যেটা বলেছেন যে অনেক সুবিধাও রয়েছে, ভালো জিনিসও রয়েছে। এখন এইটা নিয়ে একটা গবেষণা করে সেখানে একটা সিদ্ধান্তে আসা যায় যে আমরা খারাপ দিকগুলো কিভাবে বাদ দিতে পারি এবং ভালো দিকগুলো গ্রহণ করতে পারি। অর্থাৎ একটা যে কোনো জিনিসের ভালো এবং খারাপ দিক থাকে, কিন্তু আমরা এটার অর্থ এই নয় যে আমরা খারাপ দিকের কারণে আমরা এটাকে বন্ধ করে দিব বা পিছিয়ে দিব। আমরা গবেষণা করে এমন কোনো পদ্ধতি বের করে আনা যায় কিনা যার মাধ্যমে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে পারি, এবং একজন শিক্ষার্থীর ক্ষেত্রে বাবা মাকে সচেতন হওয়া, বা আমরা যখন ধরেন শিক্ষার্থীকে পড়াবো, আমরা ক্লাসরুমে হয়তো বা 6 ঘন্টা 8 ঘন্টা পাচ্ছি, আমাদেরকে বাকি সময়টা বাবা মার সাথে বা তার ফ্যামিলির সাথে থাকে। তাহলে সেই ক্ষেত্রে বাবা মার কতটুকু দায়িত্ব রয়েছে বা কি কি ভূমিকা রয়েছে সেগুলো সঠিকভাবে যদি পালন না করি, তাহলে আমরা সম্মিলিতভাবে জাতিকে এগিয়ে নেওয়া আমাদের জন্য খুব কঠিন হবে। যে আপনি গবেষণার কথা বলছিলেন, আপনার মনে হয় না যে এখন যেই হারে এই বছরই আমরা দেখছি 36% শিক্ষার্থী ঝরে গেছে, এইচএসসি পরীক্ষা দিচ্ছে না, তো এখন শুধু গবেষণায় আটকে না থেকে আমাদের আসলে জরুরি পদক্ষেপের নেওয়ার সময় হয়ে গেছে? হ্যাঁ, আমরা এখানে আসলে যেটা হয়েছে, এবার ইয়াটা বেশি হওয়ার কারণ হচ্ছে যে এবার বর্তমান সরকার এসে যেটা করেছে, এসএসসি পরীক্ষা যেটা করেছে, আমি দেখছি বিভিন্ন বোর্ড বা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে খাতা মূল্যায়ন বা পরীক্ষার পদ্ধতি, বা আগে যেটা ছিল যে আমাদের পাশের হার বাড়াতে হবে, এই টার্গেটটা কিন্তু এখন আর দেওয়া হয় না বোর্ডগুলো থেকে। একজন শিক্ষার্থী যতটুকু লিখবে ততটুকু তাকে পেতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই ব্যাপারে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে, যার ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক সতর্কতা অবলম্বন করেছে শিক্ষার্থীদের নির্বাচনের ক্ষেত্রে। তবে এটা এই যে কমে যাচ্ছে, এটা হয়তো বা দীর্ঘদিন থাকবে না। ধরুন একটা পরিবর্তন যখন এসেছে যে পড়াশোনার করতে হবে, পড়াশোনা ছাড়া কোনো বিকল্প পথ নেই,
আগে হয়তো বা চিন্তা করছে যাই হোক কোনো রকম পাস করে যাব, কিন্তু এখন সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে এগুলো হলো বাচ্চাদেরকে পড়ার টেবিলে আসতেই হবে, এছাড়া কোনো বিকল্প পথ নেই। হয়তো বা অল্প সময়ের ব্যবধানে আমরা এই পরিস্থিতিটাকে থেকে ঘুরে দাঁড়াতে পারবো, কিন্তু তারপরে আমাদের গবেষণাটা চালিয়ে যেতে হবে, যেহেতু প্রযুক্তিটা দিন দিন এগিয়ে যাচ্ছে। সেখান থেকে আমাদের শিক্ষার্থীদেরকে কিভাবে বের করে এনে ভালো কাজে লাগাতে হয় সেটাও লাগাতে হবে। প্লাস আমি যেটা বলেছি যে এখন যেই কারণে এটা বেড়ে যাচ্ছে, যে হয়তো এই সংখ্যাটা আগের বছর আরেকটু কমে যাবে আমার মনে হচ্ছে, কারণ হচ্ছে যেহেতু শিক্ষার্থীরা একটা নতুন পরিস্থিতি এসে দেখেছে যে পড়ালেখা করতে হবে, এরা হয়তো বা ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার সময় এটা চিন্তা করেনি, সেকেন্ড ইয়ার এসে দেখছে অনেক চাপে পড়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো সতর্ক হয়েছে, বিভিন্ন বোর্ড থেকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, এই জন্য আমরা সাবধানতা অবলম্বন করছি, কিন্তু এটা সামনের দিনগুলোতে আরেকটু কমে আসবে বলে আমি বিশ্বাস করি। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যুগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।